দিনটি ছিল 2023 সালের মার্চ মাসে। কাতার যাওয়ার আগ মুহূর্তে বাসা থেকে সিএনজি নিয়ে চলে গেলাম এয়ারপোর্টে বাবা মায়ের সাথে। এখানে আমাদের টোটাল গ্রুপ রয়েছে। আমরা যাচ্ছি কাতার ট্যুরে। বাহিরে সবার সাথে ছবি তুলে বিদায় জানিয়ে চলে গেলাম এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্টের ভিতরে আমাদের কাজ সম্পন্ন করার জন্য কয়েকজন লোক ছিলেন যারা আমাদের বোর্ডিং নিতে হেল্প করেছেন এবং আমাদের সবাইকে এয়ারপোর্টের ইমিগ্রেশন পর্যন্ত ছেড়ে দিয়েছেন। আমরা যেহেতু গ্রুপে অনেকজন ছিলাম তাই সবাই একটু বোরিংও হচ্ছিল, আবার বেশ আনন্দেই ছিলাম। আমরা একটি নতুন দেশে যাচ্ছি, ওখানে আমরা পারফরমেন্স করব, সবাই খুব খুশি ছিল। পর অন্য যাত্রীরাও বিমানে উঠছিল, আমরা আমাদের সিটে বসে পড়েছি। এই বিমানটি একটু পরেই আকাশে উড়াল দেবে। ফাইনালি সবাই উঠে যার যার সিটে বসে পড়ল। এরপরে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। ফাইনালি এবার আমরা আকাশপথে। আমি একটু আমার সামনের মনিটরে রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম। এরপরে দেখলাম প্রিয়তমা মুভিটা, বাট যতবারই ছাড়তে যাচ্ছিলাম ততবারই অ্যাড চলে আসছিল, ছবি আর দেখতে পাইনি। এরপরেই আমাদের একটু খারাপ লাগতে শুরু করছিল, কিন্তু আমাদের ওই গ্রুপের ফটো সেশন এখনও শেষ হয়নি, তারা ছবি তুলেই যাচ্ছিল। অবশেষে গরম গরম খাবার চলে এলো। এই যে কি সুন্দর ডেকোরেশন করা খাবার, এখানে চিকেন, সবজি এবং একটি পুডিং ছিল। আবার থ্যাংক ইউ, ওয়েলকাম টু কাতার। জি আপনারা পিছনে যার যার ব্যাগগুলো দেখেন যে ঠিকঠাক ভাবে আসছে কিনা। হ্যাঁ আমি দেখেছি। আবার পরে নাহলে ব্যাক করতে হবে। জাস্ট ব্যাগগুলো অঞ্জেলা তুই একটু দেখে নে মা। আলহামদুলিল্লাহ, লম্বা জার্নি শেষে আমরা সবাই ভালোভাবে পৌঁছে গেলাম এবং আমাদের জন্য একটি বাস এসেছে, যেই বাসে করে আমাদের গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং চারপাশের রাস্তাঘাট দেখতে এতটা সুন্দর, এতটা লাইটিং, খুবই দারুণ লাগছিল। বিশ্বকাপ খেলার সময় কাতার কীভাবে সুন্দর করে সাজানো হয়েছে, আমাদের ভাগ্যেও সেই সাজানোটুকু দেখার সৌভাগ্য হয়েছে। বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আমাদের রিসিভ করার জন্য দুজন অফিসার এসেছিলেন, তারাই আমাদের পরিচয় করাচ্ছিলেন, কাতার ব্রিফিং দিচ্ছিলেন কোথায় কি, আর আমরাও শুনছিলাম আর দেখছিলাম চোখ জোড়ানো সৌন্দর্য। এবং এত পরিপাটি আর গোছানো একটি দেশ দেখেই আমাদের এত বড় একটি জার্নি করে এসেছি সব ভুলে গিয়েছিলাম এবং খুব আনন্দ হচ্ছিল, ভালো লাগছিল। রাত পার করে নতুন একটি সকাল দেখার সৌভাগ্য হয়েছে। কাতারের আকাশ এত পরিষ্কার এবং সকালবেলায় ছাদে উঠে দেখছিলাম এবং আমাদের দেশের জাতীয় পতাকা আকাশে উঠছিল, খুবই ভালো লাগছিল এবং গর্ববোধ হচ্ছিল যে আমাদের দেশকে প্রেজেন্ট করার জন্য আমরা কাতারে এসেছি। কাতার এক্সপোতে আমাদের পারফরমেন্স করব, বাংলাদেশের ঐতিহ্য আমাদের নাচের মাধ্যমে প্রকাশ করব। দারুণ ছিল বিষয়টি আমার কাছে। এরপর চলে গেলাম আমরা ভেন্যুতে, যেখানে আমাদের পারফরমেন্স হবে। এখানে অনেক দেশ পারফরমেন্স করেছে, আজ ছিল বাংলাদেশের পারফরমেন্স, তাই রাষ্ট্রদূত স্যার আমাদের নিয়ে গেলেন আমাদের যেখানে প্রোগ্রাম হবে সেখানে স্টেজ রিহার্সাল করার জন্য। এটা কাতারে খুব পপুলার একটি জায়গা, আলবিদা পার্ক, যেখানে আমাদের নাচ হবে। তো আমরা সাউন্ড চেক, স্টেজ সব কিছু করছিলাম। আমাদের প্রোগ্রামটি হবে বিকালে, যখন কাতারের স্পিকার থাকবেন আমাদের অনুষ্ঠানে। মঞ্চ রেডি, আমরাও চলে গেলাম আবার মেকআপ করার জন্য। এটা কাতারের জাতীয় সংসদ যেমন আমাদের দেশে রয়েছে, এটা হচ্ছে এক্সপোর নানান জায়গা। এরপর দিনের আলোতে আবার কাতার দেখা। আমরা যেহেতু রাষ্ট্রদূত স্যারের বাসাতেই ছিলাম, বাংলাদেশ হাউসে ছিলাম, এবং এই বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো লাগার ছিল। দেখতে পাচ্ছেন কিছু কিছু বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছিল। এখানে কয়েকটা বিল্ডিং
খুবই ফেমাস এবং কাতারের সব জায়গা থেকেই এই বিল্ডিংগুলোকে দেখা যায়। দেখুন কি সুন্দর সুন্দর জায়গা, দেখতেই খুব ভালো লাগছিল, চোখ জুড়িয়ে যাচ্ছিল। এত সুন্দর একটি দেশ কাতার, আমার তো ভীষণ ভালো লেগেছিল। মেকআপ করে যাচ্ছিলাম, যেখানে আজ অনুষ্ঠান হবে সেখানে গাড়িতে আমরা সবাই ছিলাম, মন ভরে দেখছিলাম কাতারের দিনের বেলার সৌন্দর্য। দিনে একরকম দেখতে এবং রাতে অন্য রকম আলোয় ঝলমল করে। আরেকটা কেউ খাবা? আমি খাবো না। কেউ খাবার? এই আমাদের বাবু ভাইয়া, যিনি আমাদের কাতারে কেক খাওয়াচ্ছিল। এরপরেই চলে এলাম আমরা যেখানে আজকে আমাদের অনুষ্ঠানটি হবে, সেখানে আমরা পিজা সুপার ওমেন ইজ অন দ্য ওয়ে। আবার কোন দিকে যাবে? এই দিক দিয়ে যাবে তো, এই দিক দিয়ে কেমনে যাবে? তো আবার কি খাওয়ার জায়গা? একটা সিঁড়ি বাইবো লাগ দিয়া। দেখ সুন্দর লাগতেছে আমাদের পতাকাটা, সবচেয়ে কালারফুল। একদম পারফেক্ট টাইমিং। বললাম আর কি, বলতে তো সমস্যা নেই, তাই না? শোনো, বলে রাখছি ট্যুরের একটা ছবি তুলে এটা খালি কাজল কি দিস তাড়াতাড়ি শেষ। হ্যাঁ ভাই 15 মিনিট লাগবে। কাছে সমস্যা নেই। ও আমাকে আরেকটা জায়গার নাম বলছে। এই এইটা কি পড়বো হ্যাঁ বলো, আজকে যত নাকি হচ্ছে সিলভার এমনি ছোট ছোট আজকে যত বাঞ্জারা বলে না, বাঞ্জারি তো বলে বোহেমিয়ান।
সংক্ষিপ্ত কিছু হ্যাঁ তুমি কিছু বলো আমি বলছি সুশি শো শেষ কিছু বলো এক কথায় এখানে এসে দাঁড়াও না আমি গন্ধ খাইতে চাই না কিসের গন্ধ দেখি ওখানে ময়লার গন্ধ খাইছে না বলো কি বলবি বল তাড়াতাড়ি শোটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আশেপাশের মানুষও অনেক হ্যাপি হ্যাঁ তুমি বলো বেঁচে আছো তুমি বলো কি বলবো কিছু বলার নেই শো করে ক্লান্ত হয়ে গেছে অনেকটা আমি আবার ক্লান্ত পথচারী ওটা সাজাইছে আচ্ছা আপনাদের কারো কাছে মোবাইল আছে মানে সিম আছে কাতারে সিম বাবু তোর কাছে সিম আছে না কাতারের ড্রাইভার সাহেবের সাথে একটু এক্সচেঞ্জ করে নিস তুই নাম্বারটা আমার নাম্বারটা একটু রাখেন জি ভাই আপনার নামটা কি আমার নাম ইউসুফ ইউসুফ ভাইয়ের সাথে একটু ফুলের ঝাঁটা দেখো ওনার আচ্ছা আপনার নাম্বারটা আমাকে তাহলে বলেন। ওর নাম্বারটা ওনাকে দিয়ে দিস নামার সময় দিন। এটা কি এই যে নাটকের এটাও এরকম সেল ওরা বিভিন্ন এগুলো বানিয়েছে দিছি এক্সপেন্সিভ এরিয়া কাতারে স্যার মোস্ট এক্সপেন্সিভ এরিয়া আলাদা থাকে না নামলেই সময়টা যাবে আর রোদেও পড়বো অরিমার মাকে দেখছি ভাবি ছেলেগুলো কি মত মেয়েদের জুতো পরে পরে লম্বা করে ফেলে পরে আপনার মেয়েটা পড়তেই পায় না অনিমা তো 2 দিন পড়েছে শাড়ি জুতো পড়াই যায় না অনিমা বাসাকে পড়তেই পারে না লুজ এত বড় হয়ে গেছে আর আরেকজন বলছে কেন শাহিন তুমি মেয়েদের জুতা পড়ো তুমি তোমার জুতা পড়ো মেয়ের জুতা কেন পড়ো শাহিন অনিমার মা বলছে সমস্যা কি ওনার বুঝলাম না আমি ওনার মেয়ে জুতা পড়ছি জানতে বলছি হ্যাঁ কিছু করে আমি কোনো এই কথা না আপনার কাছে তারপর আর কিছু তোর সাহস তো কম না এগুলা সব রেসিডেন্সিয়াল আমার তো নাম নাই ভাই দেখতেই আমি গাড়ি চালাচ্ছি সব আছে হসপিটাল থেকে ভাই আপনার নামটা যেন কি ইউসুফ ইউসুফ ভাই আপনার কাছে কি ইন্টারনেট আছে ভাই এখানে না 5 মিনিটের জন্য কি আমি ইউজ করতে পারি আমার আপনি এই গাড়ি আমিও জানি আমার কথা বলবো অ্যালবার্ট এটা শিপের জায়গা আমি